মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় দুই উপদেষ্টার দেয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। উপদেষ্টা নাহিদ তার পোস্টের সংখ্যা জানিয়েছেন আরেকটি ১-১১ সরকারের। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজন রাজধানীর ডেমরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারি ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে জরুরি অবস্থা জারি হইতেছে বাংলাদেশে। শেষমেশ হয়তো সেনা শাসনই আসবে অথবা স্বাধীনতা ও গণতন্ত্র হত্যা দায়ে এবার চাঁদাবাজি করে একটা মাদ্রাসা থেকে চাঁদাবাজি করে ওরা, সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই, তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক। ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। মন চাইলো আপনি দায়িত্ব নিলেন, আর মন চাইলো আপনি দায়িত্ব থেকে চলে গেলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনে কি নেমে আসে সেটাই দেখার বিষয়। যাই হোক, এটা হচ্ছে আওয়ামী লীগের কথা, ইহাও নাই, কিন্তু এই যে আওয়ামী লীগ, তাদের যাওয়ার জায়গার অভাব নাই। খালি মাঠে তো আসলে খেলা জমে না, তো মাঠের মধ্যে যে শক্তিগুলো আছে এই শক্তিগুলো গেল ৬ মাস আগে তারা একটা শক্তি ছিল। আওয়ামী লীগের আবারও ক্ষমতায় আসা নিয়ে অনেকেরই মাথা ব্যথার শেষ নেই। অনেকে তো ভাবছে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। যে সকল রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গ রয়েছে তারা কিন্তু কঠিনভাবে ফেঁসে যাবে এবং মারাত্মক শাস্তির সম্মুখীন হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সারা দেশ জুড়ে এখন চলছে উত্তাল এক সময়। সেনাবাহিনী ক্ষমতা নেবে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সর্বত্র। সমন্বয়কেরা অনেকেই দেশ ছেড়ে পালাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন চমকপ্রদ তথ্য পাচ্ছেন যা আপনি আগে কখনোই শুনেননি। মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় দুই উপদেষ্টার দেয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। উপদেষ্টা নাহিদ তার পোস্টের সংখ্যা জানিয়েছেন আরেকটি ১-১১ সরকারের। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। সেনা শাসন আসতেছে অথবা জরুরি অবস্থা জারি হইতেছে বাংলাদেশে। শেষমেশ হয়তো সেনা শাসনই আসবে অথবা জরুরি অবস্থা ঘোষণা। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়া নোবেল পুরস্কারটাকে বাতিল করতে হবে। সাম্প্রতিক দাঙ্গা, বাক স্বাধীনতা ও গণতন্ত্র হত্যা দায়ে এবার শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের থেকে কেড়ে নেওয়া হচ্ছে তার নোবেল। এছাড়া সারা দেশে সেনা শাসন জারি করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সম্প্রতি দাঙ্গা সৃষ্টি ও সংবিধান লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনূসের উপর পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার। এছাড়া দেশে চলমান পরিস্থিতি অল্প সময়ে নিয়ন্ত্রণে না আসলে দ্রুতই সেনা শাসন জারি করবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এমনই এক তথ্য জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সেনা প্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। বর্তমানে রাজনৈতিক দল ও উপদেষ্টাদের বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছেছে, যার প্রেক্ষিতে ১-১১ সরকার গঠনের জন্য জোরদার দাবি জানিয়েছেন বিএনপি। নাহিদ লিখেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১-১১ সরকার গঠনের ইঙ্গিত বহন। রাজধানীর ডেমরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারি ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে মানববন্ধনের সময় হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা ছাত্রদল নয়, সমন্বয়কদের গণধোলাই দিয়েছে তাদের একটি গ্রুপ। প্রথমত ছাত্রলীগ ও ছাত্র দলের ওপর দোষ চাপালেও পরবর্তীতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সমন্বয়কদের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে সমন্বয়ক রাফি সহ ৩০ জন সমন্বয়ক। ওরা মাদ্রাসা থেকে চাঁদাবাজি করে, একটা মাদ্রাসা থেকে চাঁদাবাজি করে ওরা, সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আপনারা এখানে থেকে দেখতে পারেন। তারা কিসের তারা সমন্বয় করতে পারে? তারা সাবেক ছাত্রলীগ ছিল, সেই ডকুমেন্ট আমাদের কাছে আছে। এদিকে সাংবাদিক ও সাধারণ ছাত্রদের তোপের মুখে পড়েছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। কেননা কোটা আন্দোলন শেষে সমন্বয়ক নামটি বিলুপ্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজনীতি না করার কথা দিলেও বর্তমানে তারা সেই ব্যানার ব্যবহার করে রাজনীতিতে প্রবেশ করতে চাইছে। এই সময় সাধারণ ছাত্র ও হাসনাত আব্দুল্লাহর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিও ঘটেছে। বর্তমানে সমন্বয়ক নামটি জনমনে গালি রূপ নিয়েছে। সমন্বয়কদের জনগণের টাকায় বিলাসবহুল জীবন মেনে নিতে পারছেন না কেউ। ছাত্র প্রতিনিধিদের আলগা ইনকামের কারণে চর্বি বাড়ছে। ওরা কারা?
কই থেকে আসছে, চর্বি বাড়ায় গেছে। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই, তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক। দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক। ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টাও আমরা শুনতে পাচ্ছি যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ব্যাংককে। এখানে প্রায় 4 জনের নাম বলা হয়েছে। বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই। ব্যবসায়ীদের পাহারাদার এই বাকি চমৎকার, এই সিন্ডিকেটের পাহারাদার। এবার ফেসে গেলেন ডক্টর ইউনূস ও সমন্বয়ক সার্জিস আলম। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন, কর ফাঁকি সহ একাধিক মামলা খারিজ করেছেন তিনি। ক্ষমতার দাপটে হাজার কোটি টাকা সাধারণ জনগণের থেকে ছিনিয়ে নিয়েছেন। আবার তিনি শেখ হাসিনা লুটপাট করা টাকা ফিরিয়ে আনার জন্য সুইজারল্যান্ডে ইকোনমিক সম্মেলনে অংশ নিয়েছেন, যা নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে হাসির রোল পড়ে গেছে। বর্তমানে দেশের কয়েক হাজার শ্রমিকের মজুরি আত্মসাৎ করেছেন ডক্টর ইউনূস, যার প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে একযোগে রাজপথে নেমেছে শ্রমিকরা। এদিকে জুলাই ফাউন্ডেশনের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে পদত্যাগ করেছেন সার্জিস আলম। বন্যার 12 কোটি টাকা সহ কোটা আন্দোলনের আহতদের অর্থ আত্মসাৎ করেছেন। আপনার মন চাইলো আপনি দায়িত্ব নিলেন, আর মন চাইলো আপনি দায়িত্ব থেকে চলে গেলেন। তার মানে কি আপনার স্বার্থ উদ্ধার হয়ে গেছে, সেই জন্য দায়িত্ব থেকে সরে যাচ্ছেন? আমি জুলাই ফাউন্ডেশন এটা বলে আসছি, আল্লাহ যেন দ্বিতীয়বার কোনোদিন আমাকে ওই জায়গায় না নেওয়ায়। আজকে অনেক উপরের থেকে। খালি মাঠে তো আসলে খেলা জমে না। তো মাঠের মধ্যে যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলো গেল 6 মাস আগে তারা একটা শক্তি ছিল। তো এই শক্তিগুলোর মধ্যে কেউ ক্ষমতায় গেছে, কেউ আবার ক্ষমতায় যাওয়ার জন্য নিজেদেরকে আখের গোছাচ্ছে। আর যারা ক্ষমতার দিকে ধাবিতমান যে শক্তিটা, সেই শক্তিটাকে আবার অন্য শক্তিগুলো পাল্টা আঘাত করছে, নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত হয়েছে। তো এই যখন অবস্থা, সেখান থেকে কি আসলে আবারও 1-11 সরকারের উৎপত্তি হতে পারে? দর্শক, এমনটাই মনে করছে উপদেষ্টা আসিফ, নাহিদ সহ। আজকে আমরা দেখলাম যে ফেসবুক সরগরম, রাজনীতির বাজারও সরগরম। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে। মির্জা ফখরুল ইসলাম আপনার অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ইস্যুতে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার আসলে নিরপেক্ষতা পালন করতে পারছে না। মির্জা ফখরুল ইসলাম তিনি আপনার আমরা যদি দেখি যে বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, এখান থেকে নতুন যা করে আমরা দেখলাম যে আবারও বিবাদটা শুরু হয়ে গেছে। তিনি বলছেন যে যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলে তারা নির্বাচন পর্যন্ত পরিচালনা করা, মানে এই সরকার নির্বাচন সব কিছু তারা থাকবে, কিন্তু যদি তারা করতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আর মির্জা ফখরুল ইসলামের এই নিরপেক্ষ সরকারের দাবিটাকে নিয়েই নাহিদ, আসিফরা বা আরও যারা সমন্বয়করা আছেন তারা ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন আর তার বক্তব্যটাকে পাল্টা কাউন্টার করছেন। বিএনপি মহাসচিবের এই নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরও একটা 1-11 গঠনের ইঙ্গিত বহন করে, এমন মন্তব্য করেছেন কে? উপদেষ্টা নাহিদ। তিনি বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিকে ছাত্রদের পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকারের দাবি জানানো হয়েছিল। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত একটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1-11 বন্দোবস্ত থেকেই আওয়ামী ফেসিজমের উত্থান হয়েছিল। বিএনপি মহাসচিবের বক্তব্য সামনে আরেকটা 1-11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা এবং নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। মানে আমরা মোটা দাগে যদি বলি, ছাত্রদের মন্তব্যটা ওই রকমই যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে যে জুলাই আগস্ট হত্যাকাণ্ড যা ঘটছে এগুলোর আসলে সুষ্ঠু বিচার হবে না, বা বাংলাদেশে যে পরিমাণ গুমটুম হয়েছে এগুলোরও সঠিক বিচার তারা পাবে না। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা বেসিক্যালি 5ই আগস্ট থেকেই শুরু হয়েছে দাবি আপনার নাহিদের। তিনি বলছেন 5ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। অনেক ছাত্রদের কথাও বলেছেন সেখানে। আচ্ছা, আমরা 3 আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা এবং বার্গেনিংয়ের মাধ্যমে
ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা চেয়েছিলাম আপনার ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সবাই মিলে একটা জাতীয় সরকার করি, আর জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি তখন জাতীয় সরকারের ইস্যুটাতে রাজি হয়নি। কিন্তু অভ্যুত্থানের পরে দেশে জাতীয় সরকারের সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা এখন আসলে দরকার ছিল, অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে। ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা ১/১১ সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণ আলাদা করেছে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করেছে। এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে, এটা ছাত্র জনতা মেনে নেবে না। তারা মনে করে এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারি আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুযোগ সুবিধা ভোগ করছে। তো আপনার বলা হচ্ছে যে এখানে রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতে বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে তথ্য উপদেষ্টা। তিনি বলছেন, আচ্ছা এখানে যেটা মনে হচ্ছে এখন ছাত্র এবং বিএনপির মধ্যে আগামী দিনগুলোতে যেই জিনিসগুলো আমরা আশঙ্কা করছি যে এটা একটা রক্তক্ষয়ী সংঘর্ষে কিন্তু পরিণত হবে। আপনি এটা বলে রাখলাম দেখেন, কারণ ছাত্রদল, যুবদল, বিএনপি এই ছাত্রদের অবস্থানকে কোনোভাবেই তারা এখন পজিটিভলি নিচ্ছে না। এটার মেইন কারণ হচ্ছে ছাত্ররা বিএনপিকে অনেক ধরনের চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। এই চ্যালেঞ্জগুলো আবার বিএনপি একটা বড় দল হিসাবে তারাও সহজে অ্যাকসেপ্ট করতে পারছে না। তো কি মনে হয় আপনার যে ১/১১ সরকারকে আবার আসলে ফিরে আসবে, মানে এই সরকারকে বাদ দিয়া অন্তর্বর্তী সরকার করা নির্বাচনের ইস্যু আসবে সামনে, নাকি ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে? নির্বাচনের জন্য একটা অন্তর্বর্তী সরকার যেটা এটাকে আসলে চালু হবে, মানে কি হতে যাচ্ছে আসলে সব মিলিয়ে? আওয়ামী লীগের আবারও ক্ষমতায় আসা নিয়ে অনেকেরই মাথা ব্যথার শেষ নেই। অনেকে তো ভাবছে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। মনে আছে কি ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের সাথে তার পরিবারকে হত্যার কথা? তখনও কিন্তু আওয়ামী লীগ একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আর সে সময় জীবন বাঁচাতে শেখ হাসিনাও কিন্তু ভারতে পালিয়ে থেকেছে, আর এখনও কিন্তু হাসিনা ভারতেই পালিয়ে আছেন। সে সময়ও অনেকে ভেবেছিল আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। তবে পরে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরে ক্ষমতায় এসেছিল এবং ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৬ বছর একটানা বাংলাদেশকে শাসন করে গেছে। তেমনিভাবে আওয়ামী লীগ কিন্তু আবারও ক্ষমতায় আসবে। আর আবারও যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন ৫ই আগস্টে শেখ হাসিনাকে হটানোর পেছনে যে সকল রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গ রয়েছে তারা কিন্তু কঠিনভাবে ফেঁসে যাবে এবং মারাত্মক শাস্তির সম্মুখীন হবে। তো বন্ধুরা, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে দেশে যা যা ঘটবে তাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে প্রথমে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে বর্তমানে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করছে এবং যারা যা নাই তাই করছে, ক্ষমতা পেয়ে প্রত্যেকটা মানুষের ওপরে স্টিম রোলার চালাচ্ছে, নির্যাতন করছে, চাঁদাবাজি করছে, এই সমস্ত পাতি নেতাদেরকে গুনে গুনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধরে আনবে। যদি বাসায় ঘুমিয়েও থাকে বাসা থেকে তুলে নিয়ে আসবে, যদি এরা মাটির নিচেও থাকে মাটির নিচ থেকে ওদেরকে তুলে আনবে এবং কয়েকদিনের মধ্যে অসংখ্য বিএনপির নেতাকর্মীকে আওয়ামী লীগ হত্যা করবে। কারণ কি জানেন, আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একটি দল। আমি একেবারে সত্য কথাই বলি যে আপনি যদি আপনার এলাকার দিকে একটু তাকান তাহলে দেখবেন যে আপনার এলাকায় ১০০টা মানুষের মধ্যে যে মানুষটা সবচাইতে বেশি বদমাইশ, যে মানুষটা সবচাইতে বেশি মাস্তান, যে মানুষটা সবচাইতে দাঙ্গা করতে পারে, যে মানুষটা মারামারি করতে পারে, যে মানুষটা একটু রকচটা টাইপের, সেই মানুষটাই আওয়ামী লীগ করে। তো এরকম এলাকার সবচাইতে টপ মাস্তানগুলাই কিন্তু আওয়ামী লীগ করে। যদি আওয়ামী লীগের ১০০ জন কর্মী আপনি যাচাই করেন তাহলে দেখবেন ১০০ জনের মধ্যে ৮০ জনই হচ্ছে ক্যাডার। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি দলের নেতাকর্মীরা মাথা চাড়া দিয়ে উঠেছে এবং ক্ষমতায় না আসতেই যা নয় তাই করছে। তাদের একটাবার ভাবা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী নয়। আওয়ামী লীগও কিন্তু মনে করেছিল যে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, আর শেষমেশ যা হয়েছে আওয়ামী লীগের করুণ পরিণতি আপনি দেখেছেন, আমি দেখেছি, সবাই কিন্তু দেখেছে। তো সুতরাং এই আওয়ামী লীগ যেই পথে হেঁটেছিল ওই পথে যদি আবার নতুন কোনো দল হাঁটে সেই দলের অবস্থা কিন্তু আওয়ামী লীগের থেকে দ্বিগুণ কঠিন অবস্থা হবে।
আমি প্রথমেই কিন্তু বলেছি, এলাকার মধ্যে সবচাইতে যিনি বড় মাস্তান সেই লোকটা কিন্তু আওয়ামী লীগ করে। আর আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী কিন্তু অত্যন্ত প্রতিশোধ পরায়ণ। তো আপনি তার গায়ে যদি একটা কোপ দেন, সে পরবর্তীতে যদি সুযোগ পায় আপনাকে 2টা কোপ দিবে। আপনি যদি একবার তার বাড়ি পোড়ান, সে আপনার বাড়িসহ আপনার ব্যবসা প্রতিষ্ঠানও পুড়িয়ে দেবে, যদি তার সেই সুযোগটা আসে। সুতরাং এই ঘটনাটা কিন্তু ঘটবে যেদিন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 2 নাম্বার যে ঘটনাটা বাংলাদেশে ঘটবে সেটা হচ্ছে সমন্বয়কদেরকে ধরে ফাঁসি দিবে। কিভাবে জানেন? তারা তখন বলবে যে জুলাই এবং 5ই আগস্টে যে ঘটনাগুলো ঘটছিল এই ঘটনা তারা বিচার করবে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, সেই 45 থেকে 50 বছর আগে যারা এই অপরাধগুলো করেছিল, 45 বছর পরেও কিন্তু আওয়ামী লীগ তাদের বিচার করেছে। সুতরাং 5 তারিখে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, যে সমস্ত পুলিশদেরকে হত্যা করা হয়েছে, এগুলো কিন্তু আওয়ামী লীগের কাছে রেকর্ড আছে। তো আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় আসবে তারা কিন্তু এই ইস্যুটা বারবার তুলবে এবং এই ইস্যুটার মাস্টার মাইন্ড কারা ছিল সেই সূত্র ধরে যারা সমন্বয়ক, এই সমন্বয়কদেরকে তারা কিন্তু ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে চলে যাবে। এটা আমার কথা না, আপনারা দেখেছেন যে হাসনাত আবদুল্লাহ আর রাফি কিন্তু বিভিন্ন কনফারেন্সে তারা নিজেরাই বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমরা কেউ বাঁচব না, এবং তারা কিন্তু এটা শিওর যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে ধরবে তাদেরকে এবং তাদেরকে একটা একটা করে ফাঁসিতে ঝোলাবে। এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করতে পারে যদি পরবর্তী সময় তারা আবার ক্ষমতায় আসে। এরপরে আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় আসবে তখন তারা 3 নাম্বার একটি ভালো কাজ করবে, সেটা হচ্ছে আমেরিকার সাথে সবচাইতে ভালো সম্পর্ক করবে। আর এবার আওয়ামী লীগ আমেরিকার সাথে যে সম্পর্ক করবে এই সম্পর্ক আর কখনো ছিন্ন করবে না, কারণ তারা খুব ভালো করে বুঝে গেছে আমেরিকাকে টেক্কা দিয়ে শুধুমাত্র ভারতের পক্ষে রাজনীতি করে কিংবা ভারতকে ধরে দেশে টিকে থাকা সম্ভব না। আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে হলে পশ্চিমা বিশ্বের সাথে তাদের ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। যে ভুলটা করেছিল শেখ হাসিনা, তিনি বারবার আমেরিকার বিপক্ষে কথা বলেছেন যে 18 ঘন্টা পাড়ি দিয়ে ওই আমেরিকায় আমাদের না গেলে কিছুই হবে না। এরপরে পিটার হাসকে রাজহাঁস বলে যা তা নাই বলেছিলেন। 2018 সালে আমেরিকা রাষ্ট্রদূতের গাড়িতে হামলা করলেন। আমেরিকাকে কি অতই বোকা মনে করেছেন? আর এই কারণেই কিন্তু 5 বছর আগেই আমেরিকা প্ল্যান করে ফেলেছিল যে এই আওয়ামী লীগ গভর্নমেন্টকে ফেলে দিবে। যে কোনো কায়দায় তারা কিন্তু ফেলে দিয়েছে। আমেরিকার সাথে যেখানে বিশ্ব মোড়ল দেশ, সুপার পাওয়ার কান্ট্রি দেশ, সেই সমস্ত দেশগুলো আমেরিকার সাথে পারে না। আর সেখানে আমরা ছোট্ট একটা দেশ আমেরিকার সাথে খেলতে গেছি। আমরা বলতে আওয়ামী লীগ খেলতে গেছে। আওয়ামী লীগ যেমন খেলতে গেছে বিশ্বের সবচেয়ে বড় প্লেয়ার আমেরিকার সাথে, সেজন্য একটা বড় বাস আমেরিকাও কিন্তু দিয়েছে আওয়ামী লীগকে। আর এই বাসের যে কি কষ্ট আওয়ামী লীগ কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছে। আর এজন্যই পরবর্তী সময় দেখবেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন সবচাইতে ভালো সম্পর্ক হবে আমেরিকার সাথে। এমনকি তারা আমেরিকার সমর্থন নিয়ে দেখবেন ক্ষমতায় আসার চেষ্টা করবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সর্বশেষ যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী যারা আছে তাদেরকে ব্যাপক হারে মূল্যায়ন করবে। আর এতদিন টাকার বিনিময়ে নমিনেশন পেপার আরেকজনের কাছে বিক্রি করে আসছিল আওয়ামী লীগের প্রভাবশালী মহল। যাদের নমিনেশন পাওয়ার কথা তাদেরকে না দিয়ে টাকাওয়ালা ব্যবসায়ীকে দিয়েছে, যে কারণে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে তাদের অধিকার থেকে। আর তৃণমূল নেতাকর্মীদেরকে যদি আওয়ামী লীগ বেশি মূল্যায়ন করত তাহলে আজকের এই পরিস্থিতি হতো না। তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তাও থাকত বেশি এবং সাধারণ মানুষও আওয়ামী লীগের পাশে থাকত। এজন্য আওয়ামী লীগ আবারও আজকেই সেই ঐতিহাসিক 20 তারিখ। দাদাদের ভাষায় বলতে হয় 20 তারিখের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের কি হবে সেটাই দেখার বিষয়। তো আজকেই চলে যাচ্ছে 20 তারিখ। কালকের থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনে কি নেমে আসে সেটাই দেখার বিষয়। যাই হোক, এটা হচ্ছে আওয়ামী লীগের কথা, ইন্ডিয়ার কথা। কারণ ইন্ডিয়া তো বর্তমানে আওয়ামী লীগের বি টিম হয়ে কাজ করতেছে। বি টিম বললে ভুল হবে, আওয়ামী লীগের ফার্স্ট টিম হয়ে কাজ করতেছে। আপনারা জানেন সম্রাটের নেতৃত্বে, সন্ত্রাসী সম্রাটের নেতৃত্বে কলকাতায় অনেকে জড়ো হয়েছে। অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে কলকাতাতে, কারণ তাদের যাওয়ার মতো তো কলকাতা আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যাই বলেন যারাই আছেন, আমাদের জায়গা আসলে ইন্ডিয়াতে হয় না। এই পাশে মায়ানমার, সেখানেও যুদ্ধ চলে, সেখানেও আমাদের জায়গা হবে না। আর দক্ষিণে আছে বঙ্গোপসাগর, সেখানে গেলে তো এমনিতেই মৃত্যু হবে। যাই হোক, আমাদের যাওয়ার জায়গা কোথাও নাই। কিন্তু এই যে আওয়ামী লীগ, তাদের যাওয়ার জায়গার অভাব নাই।
তাদের সাথে যাওয়ার জায়গা আছে। যাই হোক, এই যে 20 তারিখের পরে বলে অনেকেই গলা বুক শুকায় ফেলছে। আমি ইউটিউব লাইভে গেলে দেখি লাস্ট 1-1.5 মাস ধরেই কথা বলে আসতেছে যে 20 তারিখের পরে কি হবে, 20 তারিখের পরে কি হবে। দেখেন, একটা কথা বলি, মানে আমেরিকার পররাষ্ট্রনীতি ইন্ডিয়ার মতো এত স্টুপিড মার্কা পররাষ্ট্রনীতি না। এটা আপনাকে ফার্স্টে জানতে হবে। কোন একজন ব্যক্তির জন্য তাদের পররাষ্ট্রনীতি চেঞ্জ করবে সেটা কিন্তু না। এই যে আপনারা যদি বলেন যে আমেরিকা শেখ হাসিনার ক্ষমতা থেকে সরাইছে, এটা যদি আপনারা বলেন, তাহলে এটা কিন্তু জো বাইডেনের চাওয়া ছিল না, এটা ছিল আমেরিকার চাওয়া। এটা আমেরিকার চাওয়া ছিল। আর আমেরিকার চাওয়া হইলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে সেটা আবার উল্টে যাবে, এটা কিন্তু না। এটা ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভর করে না। ডোনাল্ড ট্রাম্প কি চাইবে আর কি হয়ে যাবে সেটা নির্ভর করে না। ওদের দেশে একটা পররাষ্ট্রনীতি আছে, সেই গতিতে ওরা চলে। তোমরা যারা স্বপ্ন আশায় বুক বাঁধতেছিল, তোমরা অনেক নাটক করতো, জাতি চাচা বানায় ফেলছিল। একটা দল কতটা দেউলিয়া হইলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজপথে আসতে বলছিল। এটা নিয়ে অনেকে গ্রেপ্তারও হয়েছে। আপনারা দেখছেন যে ছবিতে ভাঙচুর করবে, পরবর্তী সেই ফটো ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প তো একটু মাথা গরম লোক। ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠাইলে কি হবে, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে শেখ হাসিনার পক্ষে কথা বলবে, শেখ হাসিনার বাংলাদেশে ব্যাগ দিবে। এই প্ল্যানটা আর কি ওরা করছিল। কিন্তু সবকিছু তো উল্টাই যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কাকে গুরুত্ব দিচ্ছে? ট্রাম্প চাচু তো মোদিকে গুরুত্ব দিচ্ছে না। শেখ হাসিনা তো পরের বিষয়। শেখ হাসিনাকে চিনে কিনা এটাও জানি না আমি। ডোনাল্ড ট্রাম্প কি শেখ হাসিনাকে চেনে? বাংলাদেশে যে একটা আওয়ামী লীগ নামের রাজনৈতিক দল আছে, এটা ডোনাল্ড ট্রাম্প চেনে কিনা আমার সন্দেহ আছে। যদিও শেখ হাসিনা বলছিল যে আমার কথা হয়, আমার যোগাযোগ আছে। যাই হোক, যোগাযোগ থাকলে শেখ হাসিনার জন্য, শেখ হাসিনা এত বড় ভিআইপি, এত বড় ওয়ার্ল্ড লিডার হয়ে যায় নাই, যার জন্য আমেরিকার সিদ্ধান্ত, মানে তাদের পররাষ্ট্রনীতি চেঞ্জ করে ফেলবে। এত বড় নেত্রী কিন্তু শেখ হাসিনা এখনো হয় নাই। সো তোমরা যারা স্বপ্ন দেখতেছো যে 20 তারিখের পর ডক্টর মোহাম্মদ ইউনূস এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসন হবে, হ্যান হবে, ত্যান হবে। আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা বেড়েছে, জনগণের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। অনেকেই বলছে সেনাবাহিনী নাকি ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে। তবে প্রশ্ন হলো, এই তথ্য কতটা সত্য? আমার মতামত, আমি মনে করি এই ধরনের গুজবের সময় আমাদের শান্ত থাকা উচিত। সত্য মিথ্যা যাচাই না করে গুজব ছড়ানো বা আতঙ্কিত হওয়া উচিত নয়। তবে জনগণের সাথে স্বচ্ছতা থাকা অত্যন্ত জরুরি। কনক্লুশন, এই পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।